গুড মর্নিং গাইজ, সবাইকে স্বাধীনতা দিবসের একবার শুভেচ্ছা। গতকাল স্বাধীনতা দিবস ছিল। বেশ, দেখো, স্ট্রং রুটের বোধহয় অর্ধেকটা আমাদের পড়া হয়েছিল। আজকে শেষ অংশটুকু পড়িয়ে দিচ্ছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে সুন্দর করে বুঝে কেমন। তাহলে আমরা দেখো স্ট্রং রুটে যেটা পাচ্ছি সেটা হলো এপিজে আব্দুল কালামের শৈশবকাল কীভাবে কেটেছে। মানে আমাদের জীবনের শৈশবকালটা খুব গুরুত্বপূর্ণ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ। মানে মানুষ হিসাবে আমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পারবো সঠিকভাবে, এটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে। আমি আগে আলোচনা করেছি, যেটাকে বলে স্ট্রং রুট। তো কালামের কিন্তু রুট ছিল খুব স্ট্রং। বেশ, তাহলে শেষ করেছিলাম। দেখো, কালাম যে এলাকায় যে লোকালিটিতে বাস করতেন সেই লোকালিটি সম্বন্ধে আমরা একটু আলোচনা পেয়েছি। যে লোকালিটিটা মেনলি ছিল তোমার মুসলিম প্রধান, তবে এখানে অনেক হিন্দু পরিবারও বাস করত এবং সবাই সৌহার্দ্যপূর্ণভাবে বাস করত। ঠিক আছে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। ওই যে শিবা টেম্পল, শিব মন্দিরের কথা উল্লেখ হয়েছিল, মনে আছে? সেই শিব মন্দিরের যিনি প্রধান পুরোহিত তার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তো সেই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার সবচাইতে প্রিয় বন্ধু। কি? একজন হচ্ছেন মানে ব্রাহ্মণ আর একজন হচ্ছেন মুসলিম, মৌলবী টাইপের, তাই না? ধার্মিক মানুষ, দুজনে হচ্ছেন ক্লোজ ফ্রেন্ড। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। এই দুটো মানুষকে নিয়ে আমার শৈশবকালের অন্যতম স্মরণীয় যে স্মৃতি তা হলো ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ঐতিহ্যময় পোশাক। অ্যাটায়ার মানে হচ্ছে তোমার পোশাক, ক্লথিং। ঐতিহ্যময়, তাহলে ব্রাহ্মণ বা পুরোহিত কি পোশাক পরেন? গায়ে নামাবলী আর ধুতি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। আর মৌলবী দেখো যে ড্রেস হয়, যেমন পোশাক হয় তাদের সেই পোশাক, এটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। তাহলে দুজনে মিলে ঐতিহ্যবাহী পোশাক পরে কি বিষয়ে আলোচনা করছেন গো? তারা আলোচনা করছেন ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আধ্যাত্মিক বিষয়ে তাদের আলোচনা। তাহলে কালাম কি বলছেন যে আমার শৈশবকালে খুব মনে পড়ে যে আমার বাবা এবং ওই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দুজনে তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে কি করতেন? তারা কিন্তু ওই আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। আধ্যাত্মিক মানে ওই ধার্মিক বিষয়, বুঝতে পারলেন? When I was old enough to ask questions, আমি যখন প্রশ্ন করার মতো বড় হলাম, মানে ছোট থেকে দেখে আসছি তাদেরকে, যখন একটু বড় হলাম, যখন মনে হলো যে আমি প্রশ্ন করতে পারি বাবাকে, I asked my father, আমি আবার বাবাকে জিজ্ঞাসা করলাম about the relevance of prayer। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এই যে আমরা নামাজ পড়ি এর প্রাসঙ্গিকতা কি? বুঝতে পারছো? এই যে আমরা নামাজ পড়ি বা মন্ত্র পাঠ করি, পুষ্পাঞ্জলি দিই, কেমন? এখানে মেলি নামাজের কথা বলছেন, সবই একরকম, তাই না? তো এগুলোর প্রাসঙ্গিকতা কি, কি হয়? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বাবা আমাকে বললেন, বেটা এই প্রেয়ার, এই যে প্রার্থনা, নামাজ, যাই বলো না কেন, এর মধ্যে রহস্যময় কিচ্ছু নেই। এর মধ্যে রহস্যময় কিচ্ছু নেই। কি গো? বাস্তব তাই বলে। আমরা যে ধরো সংস্কৃত ভাষায় যে মন্ত্র বলি,
বা আমাদের মুসলিমদের যেমন ধরো ওই আরবি বা উর্দু ভাষা দেখো যে নামাজ পড়ার হয়, এগুলো তো কথা, জাস্ট কথা, তাই না? তা সত্যি কথাটা কিন্তু উনি বলছেন, রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। কিন্তু কাজ করে, বুঝলে? তারপরে কিন্তু এমনটা নয় যে নামাজ বা প্রার্থনার কোনো প্রয়োজনীয়তা নাই। কি বলছেন গো? বরং ইট মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। কমিউনিয়ন মানে সংযোগ, বিটুইন স্পিরিটস মানুষের মনে মনে কি হয় গো? একাত্মতা তৈরি করে। বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে? অর্থাৎ উনি কি বলছেন, যখন দেখো সবাই মিলে একসঙ্গে যখন আমরা নামাজ পড়ি, একসঙ্গে না হলেও আলাদা আলাদা দেখো, যখন তুমি নামাজ পড়ছো বা প্রার্থনা করছো, বিভিন্ন ধর্মে দেখবে বিভিন্ন রকমের তোমার কিন্তু প্রেয়ার আছে, সবাই কিন্তু একই প্রেয়ার করে, সবার প্রেয়ার করার ইয়েটা কিন্তু একই, মানে বাণীগুলো কিন্তু একই। কেউ দেখো ঘরে ঘরে হয়তো করছে, কিন্তু সবাই তো এক কথাই বলছে। তখন কী হয় গো? না এই মনে মনে একটা আত্মীয়তা তৈরি হয়। বা নামাজ পড়ার সময় দেখো, নামাজের কথাটা ধরি, নামাজে পড়ার সময় কি হয়, সবাই দেখো মসজিদে গিয়ে কী করে, যেমন জুম্মাবারে কি হয়, সবাই একসঙ্গে একত্রিত হয়ে একসঙ্গে কিন্তু নামাজ পড়ে। বা পুজোর সময়তে কী হয় গো, পুষ্পাঞ্জলি দেওয়ার সময়, সরস্বতী পুজো, দুর্গা পুজোর সময়তে কী হয়, সবাই আমরা একসঙ্গে পুষ্পাঞ্জলি দিই, একই কথা বলি, এক ভালো একটা ফিলিংস হয়। আর মাসে মাসে কী হয় গো, একটা আত্মীয়তা বাড়ে, অপরিচিত মানুষও মনে হয় যেন পরিচিত হয়ে গেছে। এইটাই হচ্ছে কাজ, জানো তো? এই যে নামাজ বলো, প্রার্থনা বলো, এগুলোর কাজ এই সব মানুষকে এক করে রাখা। এই যত দেখবে উৎসবগুলো হয়, এই উৎসবগুলো গুরুত্ব আছে, অপরিসীম গুরুত্ব আছে। সে তুমি হিন্দু উৎসব বলো, মুসলিম উৎসব বলো, খ্রিস্টান উৎসব বলো, ফার্সি উৎসব, যে উৎসবই বলো, এই উৎসবগুলো এমনি এমনি হয় না। এই উৎসবগুলোর গুরুত্ব হচ্ছে এইখানে কি করবো, মানুষের মনটাকে শুদ্ধ করে, মানুষে মানুষে একটা মেলবন্ধন ঘটায়, মাসে মাসে একটা মেলবন্ধন ঘটায়। তো দেখো জাইনুল আবদিন কিন্তু বেটায় কিন্তু সেই কথাটাই বোঝাচ্ছেন। কেমন? আর কি বলছেন দেখো, আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হি সেড, তিনি বলেন, ইউ ট্রান্সেন্ড ইউর, আচ্ছা, হোয়েন ইউ প্রে, হি সেড, উনি বলছেন যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, ট্রান্সেন্ড মানে অতিক্রম করা, তুমি তোমার দেহকে অতিক্রম করো। তার মানে কি, তুমি দেহ থেকে কিন্তু দেহের মধ্যে তুমি কিন্তু আর সীমাবদ্ধ থাকো না, তুমি দেহ থেকে বাইরে বেরিয়ে চলে আসো, বডি, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, তুমি মহাবিশ্বের একটি অংশ হয়ে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি একটি অংশ হয়ে যাও। When you pray, you transcend your body, তখন তুমি তোমার দেহ থেকে বাইরে বেরিয়ে আসো, and become a part of the cosmos. Cosmos means universe. তখন তুমি মহাবিশ্বের অংশ, মহাবিশ্বের অংশ কথাটা মানে বুঝতে হবে। তখন তুমি কিন্তু মানে তখন কি দেখো, আমি কিন্তু আর সুবল কর্মকার নেই, যে যার একটি স্ত্রী, যার স্ত্রী আছে, তার একটি মেয়ে আছে, তার আলাদা পরিবার আছে, এ নাই, বৃহত্তর হয়ে গেছে আমি তখন। তখন কি হয়েছে গো, তখন আমার পাড়াটাই আমার আপনজন, না না পাড়া নয়, আমার গ্রামটা আমার আপনজন, না না গ্রাম নয়, জেলা, রাজ্য, দেশ, গোটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি হচ্ছি অংশ। তাহলে আমার মনটা তখন এক জায়গাতে কিন্তু আটকে রইল না, আমাকে তখন কিন্তু সবার কথা ভাবতে হবে, আমরা সবাই হচ্ছি মহাবিশ্বের অংশ। হুইচ নোজ, কি বলছেন গো, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যে মহাবিশ্ব, মহাবিশ্বে কি কে সম্পদশালী মানে কে ধনী, কে দরিদ্র, কে বয়স্ক, কে কোন ধর্মের, কে কোন জাতির, এসব বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে? থাকবে না। তাহলে কি সুন্দর কথা দেখো, যে হোয়েন ইউ প্রে ইউ ট্রান্সেন্ড ইউর বডি and become a part of the cosmos which knows no division of wealth,
এজ, কাস্ট অর ক্রিড। ওইখানে আর্থিকভাবে বলো, বয়সের কথা বলো, ধর্মের কথা বলো, জাতির কথা বলো, কোনো পার্থক্য নাই, ওখানে সবাই এক, তাই না? ঠিক কথাই তো, ওগুলো তো আমরা নিজেরা তৈরি করি, জাতি বলো, ধর্ম বলো, সব তো নিজেদের তৈরি করা গো। তৈরি করো না, একটু ভেবে দেখো দেখি। এই ধরো আমি একটা যদি অন্য একটা পরিবার ধরে জন্ম করতো, যে আমার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, আমার নাম ধরো মোহাম্মদ হানিফ, কি হতো? তুমি মুসলিম হয়ে যেত, কি হতাম না? আপেক্ষিক ব্যাপার, নিজেরা তৈরি করি, এই নিয়ে দেখো দ্বন্দ্ব কত, কি বলবে আর? ভালো ভেবে দেখো, কিছুই নাই কিন্তু এর মধ্যে, কিচ্ছু নাই, কিন্তু ওটা নিয়েই আমাদের মধ্যে কত ঝগড়া ঝাঁটি, মারামারি, খুনোখুনি, হানাহানি, রাজনীতি। যাই হোক, পরে দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল ম্যাটার্স ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মাই ফাদার কুড কনভে, কনভে মানে জানানো, এখন মানে এক্সপ্লেন হয়, ব্যাখ্যা করা। তাহলে আমার বাবা ব্যাখ্যা করতে পারতেন কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, মানে জটিল আধ্যাত্মিক বিষয় ব্যাখ্যা করতে পারতেন ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ডাউন টু আর্থ তামিল মানে একেবারে সহজ সরল তামিল ভাষায় আমার বাবা কিন্তু জটিল আধ্যাত্মিক বিষয়কে ব্যাখ্যা করতে পারতেন। অর্থাৎ না, দেখো, যেমন ধরো কোরআনের কথা বলো, কোরআনে আরবিতে লেখা আছে, তাই তো? কোরআন তো সম্ভবত আরবিতে লেখা। তাহলে কোরআনের সেই আরবি ভাষা কি আমরা সব মুসলিম ছেলে মেয়ে জানে? সমস্ত মুসলিম মানুষ জানে? জানে না। যেমন দেখো আমাদের কীর্তন, কীর্তন তোমার সংস্কৃত ভাষাতে আছে, বাংলা ভাষাতেও আছে, কিন্তু কীর্তনের মানে তোমার ওই যে ধর্ম কথা, সেই অন্তর্নিহিত অর্থগুলো আমাদের কারা ব্যাখ্যা করে দেন? কারা দেন? যারা কীর্তনিয়া হন তারা। যেমন করে সহজ সরল করে আমাদেরকে বুঝিয়ে দেন, এই তোমার জয়নুল আবদিন ঠিক তাই করতেন। এলাকার মানুষজনদেরকে সহজ সরল করে জটিল আধ্যাত্মিক বিষয়গুলি উনি বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, in what he is, he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. কথা দেখো, in his own time মানে যে কোনো একজন মানুষের কথা বলছেন, কোনো একজন মানুষ তার সময়কালে, in his own place তার স্থানে, in what he really is তিনি যাই হন না কেন, একটা মানুষ তার জীবদ্দশায় তিনি যেখানে থাকেন তিনি যাই হন না কেন, and in the stage he has reached, যে স্টেজে তিনি পৌঁছান না কেন, যে স্টেজ মানে গুড অর ব্যাড, ভালো হোক মন্দ হোক, every human being is a specific element within the whole of the manifest divine being. প্রতিটি মানুষ স্পেসিফিক এলিমেন্ট মানে বিশেষ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু কি বলতে চাইছেন উনি, প্রত্যেকটা মানুষের কিন্তু গুরুত্ব আছে। উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট মানে স্পষ্ট ডিভাইন বিং, সবাই হচ্ছে কি গো, দৈবিক অংশ। উনি কি বলছেন, আমরা সবাই প্রত্যেককে হচ্ছি দৈবিক অংশ। এটা চারটিখানি কথা না। একটা মানুষ তার সময়কালে তার স্থানে তিনি যে জায়গাতে পৌঁছান, ভালো জায়গাতেই হোক বা মন্দ জায়গাতেই হোক, প্রতিটি মানুষই হচ্ছেন কিন্তু দৈবিক অংশ, তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব গুরুত্ব আছে। So why be afraid of difficulties, sufferings and problems? তাহলে আমরা যদি দৈবিক অংশই হই, উনি বলছেন, তাহলে এই যে ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, ডিফিকাল্টিস মানে জটিলতা,
সাফারিং, কষ্ট, প্রবলেম, সমস্যা, এসব থেকে আমরা ভয় পাবো কেন? When troubles come, try to understand the relevance of your sufferings. যখন সমস্যা আসবে তখন সমস্যার রেলিভ্যান্স মানে প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করতে হবে। যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি তখন সমস্যার কারণটাকে অনুধাবন করতে হবে। কি বলছেন উনি? যে যেহেতু আমরা প্রত্যেকে দৈবিক অংশ, তাহলে এই যে ডিফিকাল্টিস, এই যে সাফারিংস, এই যে প্রবলেমস, এগুলো নিয়ে আমাদের ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই জিনিসগুলো আমাদের মধ্যে আসবে তখন এর প্রাসঙ্গিকতা মানে কেন এটা এলো এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। কথাটা বুঝতে পারছো না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যার সমাধান হয় না? তোমাদের জীবন দিয়ে দেখো না, তোমাদের তো জীবন এইটুকু, এই তো 12-এ পড়ছো, কতটুকুই বা হয়েছে, আর সেই সমস্যা তোমরা করো না। তোমরা তো লক্ষ্য করে দেখছো যে এমন কোনো সমস্যায় পড়ছো যে সমস্যার সমাধান নাই। প্রত্যেকটা সমস্যার সমাধান, যত জটিল সমস্যাই হোক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। তাহলে সেই কারণে কি বলছেন গো, তার সমস্যা দেখে ভয় পাওয়ার কিছু নাই। সমস্যাটা কেন হচ্ছে সেটা অনুধাবন করার চেষ্টা করতে হবে। শেষ দেখো, ওই পাড়া তুমি শেষ কথা দুর্দান্ত কথা বললেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ কি দেখো, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অপরচুনিটিস মানে সুযোগ, আর ইন্ট্রোস্পেকশন মানে কি গো, আত্মসমীক্ষা। আত্মসমীক্ষা, সেলফ অ্যাসেসমেন্ট, আত্মমূল্যায়ন। অর্থাৎ কিনা, যখন আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখনই আমরা আত্মসমালোচনা করি। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে আত্মসমালোচনা করার সুযোগ করে দেয়। এইবার আত্মসমালোচনা করার পরে আমরা কি করি গো, নিজেদেরকে কারেকশন করি। আর যারা আত্মসমালোচনা করে না তারা ইন দ্য ভোগ অফ মা। কি, যারা আত্মসমালোচনা করে না তারা কিন্তু আর সামনের দিকে আগাতে পারবে না। তাই যখনই দেখো মানুষ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, মানুষকে কি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্মমূল্যায়ন করতে হবে। যে আজকে আমি এই পরিস্থিতির মধ্যে পড়লাম, তাহলে আমি কি এই 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 কাজগুলো করেছিলাম বলে হয়তো আমি আজকে এই সমস্যায় পড়লাম, তাহলে ইন ফিউচার আমাকে এই এই জিনিসগুলোকে এড়িয়ে চলতে হবে। তা তুমি দেখো সংশোধন হয়ে গেলে, এবং ইন ফিউচার দেখো তুমি এরকম সমস্যা কিন্তু আর পড়বে না। আত্মসমালোচনা করতে হবে। আবার অনেক কাছে বলছে, ধর চাওয়ালো দেখা যাবে, চল তো দেখে নেবো, কোনো ব্যাপার নাই, কী হয়েছে আর কি, এটা করে কী হবে, তুমি আবার সমস্যায় পড়বে, আবার সমস্যায় পড়বে। ওই জন্য আত্মসমালোচনা করা দরকার। দেখো, ভাবলাম যে আজকে শেষ করে দেবো পুরোটা, কিন্তু আজকে শেষ হবে না, তাই না? কারণ দেখো, এর মধ্যে থেকে বুঝতে পারছো, পড়াতে পড়াতে কত কথা চলে আসে। এইটা তো সাহিত্য চর্চা মানে এটাই, বুঝলে, একটা কথা থেকে আরো অন্য কথায় চলে যেতে হবে, বা চলে যাওয়া হচ্ছে। দেখো, এটা তো ইচ্ছাকৃত নয়। এই যে কথাগুলো, এটা দেখো শুধু পড়া নয়, কিন্তু এই পড়াগুলো শুধু কিন্তু পড়া নয়, জীবনে চলার পথে তোমার পথকে মানে মসৃণ করার জন্য এই সমস্ত কথাগুলো জানার দরকার, তাই না? মানে ইন ফিউচার দেখো তোমাদেরকে এই সমস্ত ভাবনাগুলো নিয়ে চলতে হবে, তবে না আমরা সব কিছুকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, তাই না? তা তোমরা এই পর্যন্তই পড়বে, আর একটা ক্লাস করলে আমার স্ট্রংটা শেষ হবে, আশা করি শেষ হবে। আর যদি এরকমই আলোচনা হয় তাহলে আবার সময় লেগে যাবে। আসলে তোমার 20 মিনিটের বেশি রেকর্ড করা যাচ্ছে না, বুঝলে, সমস্যা হয়ে যাচ্ছে ইয়ে করা, আপলোড করা। যাই হোক, তোমরা তাহলে ভালো করে মন দিয়ে এটা পড়বে, এই দুটো স্টাইলটা মন দিয়ে পড়বে, ঠিক আছে? আর শুধু পড়াটাকে নাম্বার পাওয়ার জন্য পড়বে তা ভাববে না, পড়াটাকে পড়বে যাতে এগুলো থেকে তুমি অনেক কিছু জানতে পারো, জ্ঞানার্জন হয়, জ্ঞানার্জন তো হচ্ছেই ধরো, এবং সেই সঙ্গে ফিউচারটাকে আরও সুন্দর করা যায়, ভাবনা চিন্তার পরিবর্তন হবে, আউটলুক হবে ব্রড। কেমন? ওকে, বাই।